স্বাগত প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমরা আলোচনায় বসেছি আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে আসছে। তো আমাদের এই যে ইলেকশন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা পরেই, অর্থাৎ 10 তারিখ আমাদের যে তফসিল অনুযায়ী আমরা যেটি জানি যে 10 তারিখ সকাল সকাল 7টা 30 মিনিটেই সকল প্রচার প্রচারণা বন্ধ করতে হবে, কারণ 48 ঘন্টা আগে যেহেতু নির্বাচন শুরু হওয়ার, ভোট গ্রহণের 48 ঘন্টা আগে যেহেতু আমাদের এই কার্যক্রম শেষ করতে হবে, তাই সেই অনুযায়ী সকল প্রচারণার কাজ প্রায় শেষ পর্যায়ে সকল দলের। আজ আমরা আলোচনায় বসেছি টিভিতে যে নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং খুলনা 2 আসন বিশেষ করে আমাদের যে নির্বাচনী অঞ্চল সে বিষয় নিয়ে কথা বলবো। আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ নাগরিক ফোরাম, অর্থাৎ নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যা সদস্য সচিব জনাব এস এম ইকবাল হাসান তুহিন। আমি তাকে আহ্বান জানাচ্ছি। তুহিন ভাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই সাথে কেটিভির দর্শকদের জানাই নাগরিক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা। তুহিন ভাই, আমরা তো এই নির্বাচন নিয়ে প্রায় আমাদের নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, সব বিষয়াদি নিয়ে আমাদের চাহিদা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কেমন বাংলাদেশ চাই, কেমন খুলনা চাই, এই সব বিষয় নিয়ে আমরা নাগরিক ফোরাম প্রায় অনেকগুলো পর্ব ইতিমধ্যে আমরা প্রচার করেছি সব কিছু নিয়ে। আজ আমাদের সমাপ্তি হচ্ছে বিষয়ে আলোচনা, এবং নির্বাচনী বিষয়ক আলোচনা আমাদের আজকের এই আলোচনা নিয়েই শেষ হয়ে যাবে। তো আপনি আমাদের যে বিগত পর্বগুলো হয়ে গেছে, সেখান থেকে অনেক প্রশ্ন এসেছে, অনেক সমাধানের পথও এসেছে, অনেক আলোচনা হয়েছে। সব বিষয় নিয়ে আপনার সার্বিক মূল্যায়নটা একটু জানতে চাই আগে। ধন্যবাদ সঞ্চালক। আসলে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটি মানুষের বাংলাদেশের মানুষের একটি গণ আকাঙ্ক্ষার ফল। সেই হিসেবে এটির ডিমান্ডও বাংলাদেশে অনেক বেশি। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এটির ডিমান্ড রয়েছে এবং সারা বিশ্ব তাকিয়ে রয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিকে। এই নির্বাচন যখন রোডম্যাপ অনুযায়ী বর্তমান সরকারে যারা রয়েছেন তারা যখন দিয়েছেন, সেই অনুপাতেই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং আপনি হয়তো খেয়াল করবেন যে খুলনা বিভাগে 36টি নির্বাচনী আসন রয়েছে। আমি একটি বিষয়ে খুব আশ্চর্য হয়েছি। আমাদের এই চাহিদা অনুযায়ী মানুষ তার কাঙ্ক্ষিত যে প্রার্থী, সেই প্রার্থী হয়তো, আমি খুলনা বিভাগ দিয়ে শুরু করছি, সেই প্রার্থী হয়তো তাদের কাছে বা পছন্দসই প্রার্থী অনেকের কাছে নাও থাকতে পারে, এরকম একটি গুঞ্জন শোনা যাচ্ছে। যেমন খুলনার 36টি। আমি একটু ক্লিয়ার হতে চাই দর্শকদের জন্য এই বিষয়টি, যে আপনি বলতে চাইছেন এটি যে যে কোনো আসন হতে পারে, সেটি যে তার ওই আসনে যে প্রার্থীকে ভোট দিবে সেরকম উপযুক্ত প্রার্থী কোনো দলই মনোনয়ন দেয়নি। সঠিক। উপযুক্ত প্রার্থী বা পছন্দসই বা ভোটারদের পছন্দসই প্রার্থী তারা বা মনোভূত প্রার্থী তারা পাননি। বিভিন্ন দল যে সমস্ত প্রার্থী দিয়েছেন তাদের থেকে তাদের পছন্দসই প্রার্থী সেখানে অনুপস্থিত রয়েছে বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। আমি যে কথাটি বলছিলাম যে 36টি আসনে একজন মাত্র নারী প্রার্থী। এটি আমাদের নারী উন্নয়নের জন্য আমি মনে করি একটি অন্তরা হয়। কারণ নারী প্রতিনিধিত্ব করবার জন্য যদি আসনগুলোতে নারী প্রতিদ্বন্দ্বী না থাকে, সেক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্বশীল প্রার্থী সংসদে যদি না যেতে পারে। আচ্ছা, আমি এই বিষয়ে এই প্রসঙ্গে একটি কথা বলি, যে ধরেন এই এই জায়গায় নারী প্রার্থী কিন্তু অসম বন্টন হয়েছে অবশ্যই। হ্যাঁ, তো এখানে মিনিমাম 36টার মধ্যে অন্তত 5-6 জন 7 জন আমি 8 জন আমি থাকতেই সঠিক পারতো। বলেছেন। আমি এই জায়গাটাই বলছিলাম যে আমরা সকলেই বলছি, সব দল থেকেই বলছি, নারীর ক্ষমতায়নের বিষয়টি বলছি, বিভিন্নভাবে নারীকে সামনের সারিতে আনবার জন্য কথা বলছি, নারীদেরকে নেতৃত্বে আনবার কথা বলছি, অথচ নির্বাচনে প্রার্থী করবার ক্ষেত্রে সেটি আমরা কার্পণ্য করছি। আমরা দেখতে পাচ্ছি দলীয় ভাবেই তা এই কার্পণ্যটুকু দেখা যাচ্ছে। এটি ক্ষেত্রে
প্রত্যেক দলকেই আরও সচেতনভাবে প্রার্থী নির্বাচন করা উচিত ছিল। না তুহিন ভাই, এইখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে ধরেন এইবার নির্বাচনে যারা কম্পিটিশন করছে, অংশগ্রহণ করছে, তাদের মধ্যে বড় কয়েকটি দলের মধ্যে প্রধান দুটি দল বলা যায়, বিএনপি এবং জামায়াত। তো জামায়াত তো তারা সরাসরি নারীদেরকে কোনো মনোনয়ন দেয়নি, এটা ঘোষণা দিয়েই তারা করেছে। তবে বিএনপি তাদের বন্টনে, তাদের আসন বন্টনে নারীদের কতটা প্রাধান্য দিয়েছে? একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমাদের বাংলাদেশের রাজনীতিতে নারীদের অবস্থানটা কি, এটি একটি ভাববার বিষয়। বর্তমানে এই যে 2026 সালে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এটি অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে প্রতিটি দল নারীদের প্রতি কি মনোভাব পোষণ করছেন। এবং আপনি দুটি দলের কথা বলেছেন, একটি বিএনপি এবং জামায়াতের কথা বলেছেন। অন্য রাজনৈতিক দল গুলো আসলে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে একটু পিছিয়ে আছে। বর্তমানে এই দুটি দলই রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতায় এবং কখনো দেখা যাচ্ছে জোট আকারেও এসছে। তো সেই জায়গা থেকে দেখা যায় জোট করেও কিন্তু তারা নারী প্রার্থী দিতে সমর্থ হননি। আমি এই প্রশ্ন এখানে এসে একটা বিষয় বলছি যে আপনি 24-এর যে আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাই না, এনসিপি একটি জোটের সঙ্গে রয়েছে। তো এনসিপি যখন তারা একটা ভাগাভাগি করেছে জামায়াতের সঙ্গে, তারা কেন নারী আসনে এতটা প্রাধান্য দেয়নি? একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ টেনেছেন। আমি যদিও এই প্রসঙ্গটি এড়িয়ে যাবার চেষ্টা করেছিলাম। এনসিপির কথা বলেছেন। আসলে 24-এর গণ আন্দোলনে বা জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল। অনেক বেশি ছিল। একটি ভিন্ন এবং এখন মাত্রার। এখন পর্যন্ত কিন্তু সেটি মানুষ চায় যে ওরাই বাংলাদেশের নেতৃত্বে আসুক, কিন্তু সেটা ধারণ করেছিল। কিন্তু একটা সময় যে কিন্তু ওরা ফেল হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটায় যে তারা ফেল হয়েছে রাজনৈতিক কারণে। তারা রাজনৈতিক লেবাস যখন পড়ল, তখনই তা মানুষের আকাঙ্ক্ষা থেকে তারা ভিন্ন আমার কাছে পথে। কি মনে হয় তুহিন ভাই, যদি এরকম হতো যে ওদের কোনো জোট প্রয়োজন নেই, এনসিপি একটা রাজনৈতিক দলও যখন করেছে, ওকে, তাহলে সে কোনো আসনে 2টি ভোট পাক, কিন্তু 300 আসনে তাদের প্রার্থী থাকলে ওদের কিন্তু একটা এটি হওয়া উচিত ছিল। উচিত ছিল, উচিত রাজনৈতিক ছিল। একটা পরিচয় স্ট্রং হ্যাঁ, হতো তাদের। রাজনৈতিকভাবে তাদের পরিচিতিটা বাংলাদেশে এস্টাবলিশড হতো। এখন তারা হয়তো ভোটের ময়দানে চিন্তা করেছে যে আমরা কারোর সাথে গেলে হয়তো আমরা 2-1টি আসন পেতে পারি বা আমরা একাধিক বা বেশিও পেতে পারি, বা তাদের আসনের একটি চিন্তা ভাবনা থেকে সংসদে যাবার, সংসদে প্রতিনিধিত্বশীল করবার জন্য তারা হয়তো এটি চিন্তা করতে। কিন্তু আমরা আমজনতার সাথে যখন মিশি, আমরা কথা বলি, নাগরিক হিসাবে বিভিন্ন মানুষের সাথে যখন কথা হয়, তাদের প্রত্যাশা ছিল অনেক অনেক বেশি ছিল। এবং এই ছাত্ররা যদি জুলাই আন্দোলনের পরে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি নাও করত, যে কোনো ইস্যুতে যে কোনো সরকারকে বেকায়দায় ফেলবার মতো তাদের সক্ষমতা ছিল। ওটা কিন্তু একটা পাওয়ার বাংলাদেশের থাকতো। ওটা একটা পাওয়ার ওটা থাকতো। একটা পাওয়ার থাকতো পাওয়ার যে থাকতো। যে কোনো গভর্নমেন্ট কিন্তু ভয় পেত, ভয় পেত। যে এরকম একটা শক্তি আছে, যদি আমি বেলাইন কিছু করি সঠিক। তাহলে কিন্তু আমার বিপদ আছে। সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা যদি থাকতো, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার মতো তাদের সক্ষমতা ছিল। কিন্তু যখন একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তখন মানুষ ওই রাজনৈতিক দলকে অন্য রাজনৈতিক দলের সাথে বিবেচনা করতে থাকে, তার মাত্রাটাকে মাপার চেষ্টা করে। এই ক্ষেত্রে কিন্তু এনসিপি নামক যে দলটি গঠন হয়েছে, সেই গঠনটি দল গঠন যে কেউ করতে পারে, কিন্তু ছাত্রদের এই দল গঠন করে রাজনৈতিক একটি লেবাস দেওয়াটা আমার কাছে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই যে এনসিপির ব্যাপারে আমাদের যে পারসেপশন, হ্যাঁ, জুলাই আন্দোলনের পর থেকে একটা আকাঙ্ক্ষা ছিল। এখন ওইটা যা হয় হোক, মানে ওরা একটা রাজনৈতিক দল খুলেছে, ওকে, ঠিক আছে, তারা হয়তো তাদের একটা প্ল্যানিং আছে, সেটা করবে হয়তো, ভবিষ্যতে বোঝা যাবে সেটি। এখন আমার কাছে একটা জিনিস মনে হয় তুহিন ভাই, যে এরকম বিষয়টি হয় কি না, যে আমাদের তো অনেক শিক্ষা হলো, তাই না, 54 বছরে অনেক শিক্ষা হলো। তো এইখান থেকে মানে যে কোনো জায়গায় আমাকে কি প্রত্যেককে রাজনীতি করতে হবে আমাদের? এটি বাংলাদেশের মানুষ এমন হয়ে গিয়েছে যে আপনি দেখবেন যে দল ক্ষমতায় আসছে সেই দলেরই তারা হয়ে যাচ্ছেন। প্রেক্ষাপটটি এরকমই যে আপনি একটি
দলকে লালন করছেন, ধারণ করছেন, সেটি কিন্তু এখন আর এই ৫৪ বছর পরে এসে সেটি দেখা যাচ্ছে না। এটি মানুষের ভিন্ন মাত্রা এনে দিচ্ছে। অর্থাৎ যে কোনো কারণে হোক, প্রেশারে হোক বা আপনার ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বলেন, সব কিছুর ক্ষেত্রেই যে দলটি ক্ষমতায় আছে, কেন্দ্রবিন্দুতে আছে, তার সাথে না থাকলে মনে হয় আমি কিছুই পাচ্ছি না বা আমি আমার নিজস্বতা থেকে হারিয়ে যাচ্ছি। এটার কারণে এই সমস্যাটি না, তৈরি হচ্ছে। এটা হয় কি, ওই যে বিষয়টা যে একটা ভয় কাজ করে ভয় আমাদের কাজ মধ্যে, যে আমি যদি কোনো দলের লেজুর ভিত্তি না করি, হয়তো আমাকে এই কাজটি দেওয়া হবে না, কাজটি অথবা দেওয়া আমাকে হবে কাজ করতে দেওয়া হবে না। কিন্তু আমাদের তো বাংলাদেশে কেন, পৃথিবীর কোথাও এমন জায়গা নেই যে রাজনৈতিক সিদ্ধান্তেই তো আসলে সব কিছু হয়। রাজনৈতিকভাবে যে বিষয়টি ডিসিশন হবে সেটাই হয়। যাই হোক, এখন আমার কাছে মনে হয় এরকম যে যদিও আলোচনার বিষয়টা আপনি আলোচক আজকে, কিন্তু আমি জাস্ট একটি কথা বলছি আপনাকে। না, ঠিক আছে। হ্যাঁ, আপনি দারুণ দারুণ প্রসঙ্গ আনছেন, যে প্রসঙ্গগুলো দেশের মানুষের মনের কথা। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটি কথা বলছি যে আমাদের দেশে ধরেন বিএনপি ধরেন, জামায়াত ধরেন, এনসিপি ধরেন, আরও যারা ইলেকশন করছেন বিভিন্ন দল, তাদের প্রত্যেকের রাজনৈতিক নিজস্ব ইশতেহার আছে, আছে না? আছে। তো প্রত্যেকে তাদের নিজস্ব জায়গা থেকে রাজনীতি করেন, কিন্তু তাহলে সাধারণ মানুষ কি বাংলাদেশে কিছু থাকবে না যারা ক্ষমতাকে ভারসাম্যে রাখবেন? হ্যাঁ, ওই রাজনৈতিক দলেরও কিন্তু একটা ভয় থাকতো যে এই দেশে 50% ভোট আছে, ফ্লোটিং ভোট, এই অর্থাৎ জুলাই আন্দোলন কিন্তু এই কারণেই হয়েছিল। হ্যাঁ, জুলাই বিপ্লব বলেন, জুলাই আন্দোলন বলেন বা গণ অভ্যুত্থান বলেন, যে আঙ্গিকেই আপনি বলেন না কেন, এই কারণটিতেই হয়েছিল। একটু প্রেসার গ্রুপ হিসেবে থাকার কথা ছিল। জি, কিন্তু তাহলে সেটি আমরা হতে কিন্তু পারেনি। আমাদের চরিত্রে থাকতে পারলাম না। না, হ্যাঁ, এটা থাকতে পারেনি। পারলে কি হতো, এটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ হয়ে বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিল অবশ্যই, এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে একটি দারুণ মাইলফলক হিসেবে দেখা দিত। আমরা আশা করেছিলাম যে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা এই কাজটি অন্তত বাংলাদেশের মানুষকে মুক্তি এনে দিতে পারবে। এই 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 ভরসাটুকু তাদের উপর ছিল। আপনি যেটি বললেন যে একটা প্রেসার গ্রুপ থাকা অথবা ফ্লোটিং, যারা কোনো দল করবে না, কিন্তু দেশের ভালোর জন্য যখন ভোট আসবে 5 বছর পরে, তারা কিন্তু যোগ্য দলকে বেছে নেবে যে কারা এই কাজগুলো ভালো করতে পারবে বা করবে। কিন্তু এখন হয়েছে কি, প্রত্যেকটা রাজনৈতিক দলের পেশাজীবী দল আছে, তাদের বিভিন্ন সেক্টর আছে, ছাত্র আছে, যুব আছে, পেশাজীবী দল আছে, তারা মনে করে আমাদের এগুলো তো ভোট ব্যাংক। যার জন্য কি হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়িত হতে হচ্ছে। এটি কি আপনি কিভাবে দেখছেন? প্রতিটি মানুষই রাজনৈতিক দলের হয়ে দেখছে। এটিকে আমি অন্যভাবে একটু চিন্তা করি যে প্রতিটি মানুষ, আমরা বলি প্রতিটি মানুষই কিন্তু রাজনীতির ভিতরেই আছে। আপনি অফিসে যাবেন, সেখানে আপনার কলিগের সাথেও কিন্তু একটি রাজনীতি, মানে এটি না, ওই রাজনীতিক আলোচনা প্রত্যেকটা হ্যাঁ, সচেতনতা থাকবে, কিন্তু আমি কেন রাজনৈতিক দলের সদস্য হব না? সদস্য হব না। এবং এই সদস্য না হবার ফলে যে সুবিধাটি থাকে, যে আমি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একেবারে সৎ, যোগ্য প্রার্থীকে আমি বেছে নিতে পারি, সে যে দলেরই হোক না কেন। হয়তো আমি একটি দলের মনোভাবাপন্ন হতে পারি, কিন্তু নির্বাচনের সময় দেখা যাচ্ছে যে আমার মনের মতো প্রার্থী ওই দলটি দিতে পারে নাই, তার চাইতে বেটার অপোজিশনে আমার প্রার্থী রয়েছে, আমি তাকে ভোট দিতে পারি। এই সুবিধাটুকু থাকে। মানে স্বাধীন চেতা ভোটার স্বাধীন কিন্তু চেতা। বাড়ানো প্রয়োজন, যেটি আমাদের জুলাই যোদ্ধাদেরকে আমরা ভেবেছিলাম যে এরা হয়তো একটা সময় বাংলাদেশের এই যে প্রেশার গ্রুপ, যে কথা প্রেসার গ্রুপ হিসেবে এই যে কাজ করবে, সবার ভয়ে থাকতো, কিন্তু এখন যেহেতু এটা হচ্ছে বাংলাদেশে না, কিন্তু কোনো প্রেসার গ্রুপ নেই, না, কোনো না, দলের না, জন্যই নেই। না। একমাত্র অপোজিশনকেই আমরা বলি প্রেসার গ্রুপ হিসাবে, বা বিরোধী দলকেই আমরা বলি প্রেসার গ্রুপ। আসলে বিগত দিনে দেখেন আপনি, প্রেসার গ্রুপ হিসেবে বিরোধী দল বলে কেউ ছিল কি? বিরোধী দল তো আসলে শেষ পর্যন্ত তলবিবাহক হয়ে যায়। তল্পিবাহক হয়ে যায়। এবং বিগত এই 16-17 বছরে যে বিষয়টি দেখা গিয়েছে যে আপনি বাংলাদেশ বাদে বিশ্বের অন্য দেশগুলোর দিকে তাকান, দেখবেন যে বাংলাদেশেই একমাত্র রয়েছে যে সরকারের ভিতর বিরোধী দল। এটি সরকারের ভিতরে বিরোধী দল। এটি একটি হাস্যকর বিষয়। সরকারের ভেতরে থেকেই তারা বিরোধী দল এবং সব- আবার মন্ত্রী আছেন। একটি হাস্যকর। কথা আছে যে সকলে মিলে দেশকে গড়বার জন্য যে প্রচেষ্টা, এটি একটি ভিন্ন কথা। কিন্তু সরকারের মধ্যে বিরোধী দল, এটি কতটুকু সরকারের জন্য বিরোধিতা করতে পেরেছে, এটা জনগণ তার ভুক্তভোগী। ওই বিষয়টাই বলছিলাম যে আসলে আমাদের দরকার একটা ভালো প্রেশার গ্রুপ থাকা বাংলাদেশের ভালোর জন্য, এবং একটা মানে
ভালো মানের একটা অ্যামাউন্টের একটা ফ্লোটিং ভোটার। এটি থাকতে হবে। আর একটি প্রসঙ্গ এনামুল সাহেব, আমি যেটি আপনার সাথে শেয়ার করতে চাই, ভোটের ক্ষেত্রে কালো টাকার প্রভাব বিস্তার থেকে মুক্ত রাখতে হবে। আগামী 12 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, 10-11 দুদিন আমাদের হাতে আছে, এবং আগামীকাল এবং পরশুদিন সরকারকে সতর্ক থাকতে হবে কালো টাকার ছড়াছড়ি থেকে, ভোট বিক্রি থেকে। এটি অত্যন্ত সতর্কতার সাথে, এটি গোপনভাবে। আমি একটি এক্সাম্পল বলি, আমি আজকে এটির মাধ্যমে আপনাদের দর্শক এবং প্রশাসনকেও জানিয়ে দিতে চাই। আমাদের যে বিকাশ যেখান থেকে হয়, দেখবেন যে টালি খাতা আছে, টালি খাতায় যে নাম্বারগুলো আছে, শোনা যাচ্ছে যে কেউ কেউ ওই টালি খাতা কালেকশন করছে এবং ওই নাম্বারগুলো কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে তাকে পেমেন্ট দিচ্ছে। এই যে বিষয়টি, এটি এটি আমি বলেছি যে শোনা, এটি আপনারা করতেও পারেন, নাও করতে পারেন, এটি শোনা কথা, এবং এটি অনেক ক্ষেত্রে হচ্ছে কিনা প্রশাসন এটি খতিয়ে দেখতে পারেন। মানে এই বিষয়টা হয় কি, যে ব্যক্তি পর্যায়ের সচেতনতা যদি না বাড়ে প্রত্যেকটি মানুষের ভেতরে, ওই যে আমি একটু আগে একটা কথা বললাম যে 54 বছরে তো আমরা ধাক্কা খেতে খেতে কম শিখলাম না, আমরা আর কত বড় হব, তাই না? তো এখন আমাদের আর বড় হওয়ার জায়গা নেই, এখন বুড়ো হওয়ার জায়গা। আমাদের ভালো হবার জায়গাও মনে হয় অনেকটা সীমিত হয়ে যাচ্ছে। তো এখন না আমাদের স্বপ্ন দেখার মতো একজন রাষ্ট্রনায়ক দরকার, যে মানুষগুলোকে স্বপ্ন দেখিয়ে অন্তত বড় একটি জায়গায় নিয়ে যেতে পারে। মানে মানুষ তো স্বপ্নেই বাঁচে। তো সেই জায়গায় আসলে আমাদের প্রত্যেকটা ভোটারের কাছে বলা যে আপনি বুঝবেন বাংলাদেশের জন্য, আমার বাংলাদেশের জন্য কাকে দরকার তাকেই আপনি চুজ করবেন, তাই না? অবশ্যই এটি এটি মানুষ, বাংলাদেশের মানুষ বিশেষ করে এই আমাদের এই সাবকন্টিনেন্টে যারা রয়েছে, তারা কিন্তু দারুণ স্বপ্নবাজ মানুষ, এবং স্বপ্ন দেখে তারা আশাবাদী হতে চায়। সেই আশার জায়গাগুলো থেকে যখন দেখা যায়, আপনি যে রাষ্ট্রনায়কদের কথা বলছেন বা যে রাষ্ট্রনায়ক হবার কথা, তারা যখন আশাহত করে এই নাগরিকদের, তখন এই নাগরিকদের কোথাও যাবার জায়গা থাকে না। তিন ভাই, আমরা আলোচনা করছি আসলে অনেক, কজন আমাদের কথা শুনবে আমি জানি না, কিন্তু আমাদেরকে এই কথাগুলো, সাধারণ মানুষের কথাগুলো কিন্তু শোনা দরকার ছিল ওনাদের। অবশ্যই হ্যাঁ, সাধারণ মানুষের কাছে আমাদের হয়েছে কি, এটি একটি ভালো একটি সূত্র দিয়েছেন, আমাদের রাজনীতিবিদরা সাধারণ মানুষের কাছে কতটুকু যেতে পেরেছেন, এটি আমি তাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। এই যে নির্বাচন 12 তারিখে সাধারণ মানুষের কাছে কতটুকু যেতে পেরেছেন, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব আগামী দিনে কতটুকু হতে পারবেন, এটি যদি তারা চিন্তা করেন, মগজে আনেন, তাহলে অনেকটা হতে পারবে। আমি ব্যক্তিত্বহীন যদি সাধারণ মানুষের সাথে নাগরিক ফোরাম করে যদি সাধারণ একেবারে রুট লেভেল পর্যন্ত প্রান্তিক লেভেলের মানুষের সাথে চলে যেতে পারি, একজন রাজনীতিবিদের তো সেই জায়গায় যাওয়া অতি সহজ। কিন্তু তারা, আমার কাছে মনে হয় যে প্রান্তিক লেভেল পর্যন্ত যেতে গেলে, আপনি দেখবেন ভোট আসলে আমি একটি রিক্সাওয়ালার সাথে বসে খাচ্ছি বা প্রার্থী খাচ্ছেন, কিন্তু ভোট শেষে ওই রিক্সাওয়ালা যখন ওই যিনি জয়ী হবেন তার কাছে যখন যায়, তখন তাকে ওই খাবার তো দূরের কথা, তার দরজা পর্যন্ত যেতেও তিনি পারছেন না। এই যে বিভেদটা, এই যে বৈষম্যটা, যে বৈষম্যহীন দেশ গড়বার জন্য এত রক্তপাত হলো, 24-এর আন্দোলন হলো, সেই বৈষম্যহীন থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারিনি। এটাই যে আসলে আমরা তো বাংলাদেশ পেয়েছিলাম, কিন্তু দেশ গড়বার জন্য 24 কিন্তু আমাদের একটা হাতিয়ার ছিল। অবশ্যই, তাই না? অবশ্যই। আমরা 71-এ বাংলাদেশ পেয়েছি, তাহলে 24-এ এসে একটা আন্দোলন হলো। 71-এ বাংলাদেশকে গড়বার 24 একটি মাইল ফলক ছিল, এবং 24 বাংলাদেশকে একটি অনন্য চূড়ায় নিয়ে যেতে পারত বলছি, সেটি সম্ভব হলো না। কারণ এটা অদূরদর্শিতা এবং আসলে তারা সিদ্ধান্তহীনতা। এবং আমার কাছে মনে হয় কি, যে আমাদের কাছে আমাদের এই বাঙালি চরিত্রের মধ্যে না একটা লোভ কাজ করে, ক্ষমতার লোভ। হ্যাঁ, একটা লোভ কাজ করে। এই বাঙালি চরিত্রের এই জায়গা থেকে আর কবে বের হব আমরা জানি না। এই প্রসঙ্গে আমি একটু টানতে চাই এনামুল সাহেব, সেটি হচ্ছে, আপনি দেখেছেন এবং আপনার এই কেটিভির পর্দায় আমরা দর্শকদের কাছে নিয়ে গিয়েছি, এবং আমরা দর্শকদের কাছে নানা প্রসঙ্গ এবং খুলনা
মহানগরের নানা সুবিধা অসুবিধা সবগুলো এবং তাদের চাওয়া পাওয়া তাদের অনুভূতি সবগুলো আমরা দর্শকদের মাধ্যমেই এবং খুলনাবাসী নেতৃত্বে যারা আসবেন তাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি। কখনো কখনো আমাকে এমনও শুনতে হয়েছে যে তুহিন সাহেব মনে হয় আগামীতে নির্বাচন করবেন বা এই জাতীয়। তো এই যে লোভের যে প্রসঙ্গটি আমি সদা হাস্যোজ্জ্বল মুখেই এটিকে এড়িয়ে যাবার চেষ্টা করেছি, কারণ নেতৃত্বে যাবার জন্য কখনো আমরা এই যে আমি যেটা বলেছিলাম যে প্রেশার গ্রুপ হিসেবে আমরা নাগরিক ফোরাম চাই একটি প্রেশার গ্রুপ হিসেবে যে সরকারি যে দলই আসুক না কেন আমরা সব সময় তাদেরকে ভুলটি ধরিয়ে দিয়ে সঠিক পথে পরিচালিত যাতে হতে পারেন সেই জায়গাটিকে তৈরি করতে চাই। এটি হচ্ছে আমাদের। আচ্ছা তুহিন ভাই, আমরা একটু আমাদের নিজস্ব প্রসঙ্গে আসি। জি। আচ্ছা, আমরা যে এতগুলো পর্ব প্রচার করলাম কেটিভিতে নাগরিক ফোরামকে নিয়ে, তাই না? জি। আপনি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন। তো সেখানে আমাদের দেখেন, আমরা বলেছিলাম কি খুলনার সমস্যা, সম্ভাবনা, অর্থনীতি, বাণিজ্য, ঐতিহ্য, সংস্কৃতি, এই বিষয়াদি কোনো কিছু কিন্তু বাদ ছিল না। না, সব কিছু নিয়ে আলোচনা করছি। সমস্ত সেক্টরের লোকজন এসেছে, কথা বলেছেন। অবশ্যই। হ্যাঁ, এখন এই যে সামনে ইলেকশন আসছে, এই ইলেকশনে আপনি তার কতখানি প্রতিফলন দেখেন? এটি তো একটু জটিল প্রশ্ন, উত্তরটি সহজ। আমরা প্রতিফলন নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচনে প্রার্থী কে পছন্দ করবার ক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ হয়তো বা করতে পেরেছি, হয়তো বা এটি 12 তারিখেই এর প্রতিফলন ঘটবে আশা করছি। আগামীতে 12 তারিখে যারা নির্বাচিত হবেন সেই নির্বাচিত সরকারের বা নির্বাচিত প্রতিনিধির প্রতি আমাদের যে প্রত্যাশা, নাগরিকদের যে প্রত্যাশাগুলো ইতিমধ্যে তাদের কাছে এটি পৌঁছে গিয়েছে। আমরা আশা করব যে 12 তারিখের পরে যে দলই সরকার গঠন করুক না কেন প্রত্যেকের কাছে আমাদের এই প্রত্যাশাগুলো, আমাদের নাগরিকদের প্রত্যাশাগুলো পৌঁছে যাবে এবং সেই প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে শহর বলেন, নগর বলেন, সমগ্র বাংলাদেশ বলেন, এটিকে প্রস্তুত করবার চেষ্টা করবেন। তুহিন ভাই, আমি আরেকটু জটিল কথা বলি। জানি প্রশ্নটা সহজ কিন্তু বিষয়টা জটিল। এই যে হ্যাঁ না ভোটের যে কথাটা বলা হচ্ছে, অনেকের কাছে না প্রসঙ্গটা ক্লিয়ার হচ্ছে না। জি। হ্যাঁ, তা এইটা আপনি কতটুকু বোঝেন, যদি আপনি একটু দর্শকদের জন্য বলতেন। এই বিষয়ে আসলে যেহেতু দুদিন পরেই ভোট, হ্যাঁ না ভোটের যে বিষয়টি এটি সরকারের প্রচারণার ক্ষেত্রে দেখুন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এটি একটি প্রাসঙ্গিক কথা। আমার ভোটটি কাকে দিব সেটি আপনি আমাকে নির্ধারণ করে দিতে পারেন না, এটি আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আপনি আমাকে নির্ধারণ করে দিতে পারেন না। আর নির্বাচন কমিশন বলেন বা রাষ্ট্র বলেন, যে যাই হোক না কেন, তিনি যদি একটি এই হ্যাঁ না ভোট দুটি ভোট রেখেছেন, একটিতে দেবার জন্য তিনি প্রচারণা চালিয়ে যান, তাহলে আপনার এই হ্যাঁ না ভোটটি একেবারে বিফলে যাবার কথা। মানে আপনি নেগেটিভ পজিটিভ দুটো তো মানুষকে বোঝাতে হবে যে এইটা হচ্ছে এই, এটা হচ্ছে এই। তারপর মানুষ এবার আপনি বিবেচনা ভালো করবে। বুঝে কোনটা, হ্যাঁ, আপনি আপনার মানুষ দেশের বিবেচনা জন্য কোনটা চান। রাইট, মানুষ বিবেচনা করবে আমি হাতে দেব না নাতে দিব। আচ্ছা। হাতে দিলে এই সুবিধা পাবো, নাতে দিলে এই অসুবিধা হবে, বা নাতে দিলে এই সুবিধা, হাতে দিলে এই অসুবিধা। এই জায়গাটা মানুষকে এই বুঝাতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় নির্বাচনের সময় সংক্ষিপ্ত ছিল, এই কারণে হয়তো বুঝাতে সক্ষম হয়নি, অথবা তড়িঘড়ি করে হ্যাঁ না ভোটটাকে দিয়ে একটি মানুষের মধ্যে এনে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেউ কেউ বলেছে যে অমুকটায় ভোট দিলে, হাতে বা নাতে একটিতে ভোট দিলে, বা কেউ বলেছে হ্যাঁতে ভোট দিলে জুলাই সফল হবে, কেউ বলেছে নাতে ভোট দিলে। এটি যার যার কনসেপশন থেকে তিনি কথা বলেছেন। কিন্তু এই সরকার যে প্রথম দিকে যে কাজটি করেছে, প্রত্যেকটি সরকারি প্রত্যেকটি সেক্টর থেকে হ্যাঁ ভোটের প্রতি যে মানুষকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছে, আমার মনে হয় এটি সঠিক প্রক্রিয়া ছিল। বিষয়টা কি আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের এই বিভিন্ন পদক্ষেপ বিষয়টিকে আরেকটু জটিল করে ফেলেছে। মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করে দিয়েছে। করার জন্য আপনি না কেউ বলেন যে হ্যাঁ এই বিষয় না, কারণ মানুষের ভিতরে তখন এসছে সরকার কেন অতি উৎসাহী হয়ে হ্যাঁ ভোট দিতে বলছে, তাহলে নিশ্চয়ই এর ভিতরে কোনো দুরভিসন্ধি আছে। হ্যাঁ, থাকতে পারে, মানুষ তাই ভাবছে হয়তো। মানুষ কিন্তু এখানে আপনি হ্যাঁকে ভোট দিন,
এবং এজেন্ডা দেওয়া হয়েছে আমরা যে দেখেছি রাস্তার মোড়ে মোড়ে 12টি প্রসঙ্গ আনা 12টি হয়েছে। প্রসঙ্গ দেওয়া আছে। আমাদের কাছে কিন্তু বিষয়গুলো খারাপ লাগেনি না, একেবারে। খারাপ লাগেনি। এর ভিতরে হ্যাঁ। এনামুল সাহেব একটি কথা আছে, 12টি প্রসঙ্গ এসছে। এই 12টি প্রসঙ্গের সাথে আমি একমত নাও হতে পারি সবকটিতে। হ্যাঁ। হয়তো 10টিতে আমি একমত, হ্যাঁ, 2টিতে একমত নয়। হ্যাঁ। আবার আপনি 11টিতে একমত, 1টিতে একমত নয়। হ্যাঁ। তাহলে আপনি 12টিতে পূর্ণাঙ্গভাবে হ্যাঁ ভোট কিভাবে দিবেন? এইখানে এটা একটা যে জটিলতা বললাম তো রয়েছে। যেটা যে ওইখানে জটিল করে ফেলেছেন। হ্যাঁ। আপনি আলাদা আলাদা করে অথবা একটা এজেন্ডা দিতে হবে একটা এজেন্ডা দিতেন, রাইট? ইয়েস অর নট। ইয়েস অর নট? এই বিষয়ে আপনি কি সহমত কি না? সহমত না। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে এই বিষয় নিয়ে আসলে আমরা কথা বলে কোনো লাভ হবে না হয়তো। না, এখন আর কিন্তু এটি লাভ নেই। একটা বিষয়ে আমি একটু জানতে চাই যে আমাদের সংস্কার যেটি হয়েছে, হ্যাঁ, সংস্কারের মধ্যে আহ, আহ, যে প্রস্তাবনাগুলো রয়েছে এর মধ্যে হ্যাঁ না ভোটের মধ্যে বোধহয় এই বিষয়টি আছে হয়তো যে আহ, দুই কক্ষ বিশিষ্ট সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হ্যাঁ। সংসদের কথা বলা বলা হয়েছে। হয়েছে। হ্যাঁ, এখন এখানে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যেটি আছে, হ্যাঁ, তো দুটি কক্ষে একটায় 300 জন থাকছে, একটি 100 জন। যে 100 জনে অনেকে কিন্তু নির্বাচিত, এই আপনার আমার মতো সাধারণ মানুষ যারা আমরা, হ্যাঁ, যারা সমাজে দেশ গড়বার জন্য অবদান রাখতে পারে, তারা হয়তো অনেকে ইলেকশন করছে না, করবেনও না কখনো জীবনে কোনো দিন। কিন্তু উচ্চ কক্ষে তাদেরকে বা ওই আনার ব্যবস্থা হচ্ছে এখানে। কিন্তু সেটি কিন্তু একটা পজিটিভ দিক আমার কাছে মনে হয় যে যারা দেশ গড়ায় অবদান রাখতে পারেন আপনি এটার জন্য তাদেরকে নিয়ে আসতে পারেন। কিন্তু এটার মধ্য দিয়ে জটিলতা যেটি একটা জায়গায় আপনি রেখে দিয়েছেন যে আপনাকে দুটা জায়গা থেকেই পাস দুটো জায়গাতে। করতে। আসলে এই দ্বিকক্ষ বিশিষ্ট এই কনসেপ্টটা বাংলাদেশের জন্য নতুন। এটি কিন্তু প্র্যাকটিস করা হয়নি। এটি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশও আছে। হ্যাঁ, পার্শ্ববর্তী দেশে আছে। পার্শ্ববর্তী ইউরোপ, দেশে আমেরিকাতে এটা বহুল বিভিন্ন প্রচলিত। দেশেই এটি এটি বিদ্যমান রয়েছে। কিন্তু এক এক দেশে এক এক রকম এক এক আঙ্গিকে রয়েছে। বাংলাদেশ এখনো এটির প্র্যাকটিসে যায়নি। আগামী দিনে যাবে এই চিন্তা ভাবনা রয়েছে, যে কারণে আপনি এই যে হ্যাঁ না ভোটের ভিতরে এই প্রসঙ্গগুলো এসছে। এবং হ্যাঁ না ভোটের ভিতরে অনেক নানাবিধ প্রসঙ্গ রয়েছে যে কেউ বলছে হ্যাঁ ভোট দিলে এটা হবে, আবার কেউ বলছে হ্যাঁ ভোট দিলে ওটাকে জায়েজ করা হবে। এই যে মানুষের ভিতরে দ্বিধাদ্বন্দ্বতা রয়েছে। আমার কাছে মনে হয়েছে আপনি যে কথাটি বলতে চাইছেন যে এই টোটাল রেফারেন্ডাম বা চার্টার আমরা যেটাকে যাই বলি না কেন, অর্থাৎ এরকম করে করে যেটা হ্যাঁ বলেছেন ওর বিপক্ষে কি আছে, নার পক্ষে কি আছে, তাহলে সেটি সেটা মানুষের কাছে দেওয়া উচিত পরিষ্কার ছিল। করা দরকার ছিল। হ্যাঁ। আবার দেখেন, আপনি ভোট কেন্দ্রে যখন ভোট দিতে যাবে, এই হ্যাঁ না ভোটে কয়টি আছে, আপনি একজন রিকশাওয়ালা বা যে পড়তে পারে না, সে এই 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 ধরেন এই 12টি, আমি হ্যাঁ ভোটের কথাই বলছি, এই 12টি সে সম্পর্কে সে কিছুই জানে না। তাহলে ওইটিকে যদি কেউ পড়ে দিতে হয় বা করতে হয়, এটি তো সম্ভব নয়। তাহলে তাকে জানাতে হবে। এরকম অনেক সভা সেমিনার বলেন এবং মাঠে ময়দানে একদম রুট লেভেল পর্যন্ত যদি জানানো যেত যে এই এই প্রসঙ্গ আছে, এই প্রসঙ্গের সাথে আপনার কি, এবং বিভিন্ন জায়গায় আপনাকে এগুলো প্রদর্শনীর মাধ্যমে যদি মানুষের সামনে আনা যেত, আমার মনে হয় এটা অনেকটা ফলপ্রসূ হতো। তুহিন ভাই, আমাদের দেশে ইতিহাসে আমার মনে হয় এই পর্যন্ত 3বার হ্যাঁ না ভোট হয়েছে আমার জানা মতে। তো বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাস যেটি বলে যে হ্যাঁ সবসময় জয়যুক্ত হয়েছে এবং ব্যাপক ভোটে। সেটি কি কারণে? গভর্নমেন্ট এটি চায়, হ্যাঁ জয়। দেখুন, হ্যাঁ। এটি হচ্ছে যে কোনো একটা ইস্যুর উপরে হ্যাঁ না ভোট হয়েছে। আপনি হ্যাঁ। খেয়াল করুন, বিগত হ্যাঁ। তিনটি যেটা বলেছেন হ্যাঁ না ভোটের কথা, একটি ইস্যুর উপরে হ্যাঁ না ভোট হয়েছে। এটা আমি বলছি সেটা কিন্তু একটি ইস্যুর। এখন এখানে তো একাধিক ইস্যু এবং 10-12টি, এটি পড়ে কোনটি হ্যাঁ হবে কোনটি না হবে, এটি পড়তে পড়তেই তো ভোটারদের সময় চলে যাবে। সেই সময়টুকু তো ভোটার কোথা থেকে পাবে? কখনো কখনো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, হিসাব নিকাশ করেছে, এটি এত পরিমাণ সময় লাগতে পারে। তো 1 মিনিটের ভিতরেও যদি আপনি ধরেন ওটিকে মানে হ্যাঁ না ভোট সহ এবং প্রার্থীকে বাছাই করে যে ভোট দেওয়ার যে বিষয়টি আছে, এটিতে যদি আপনি যান, তাহলে কি আপনি 5টার ভিতরে ভোট শেষ করতে পারবেন? যাই হোক, এটি একটা জটিল এই বিষয় নিয়ে অনেক জটিল। অনেক প্রশ্ন আছে মানুষের হ্যাঁ, ভিতরে এটি কিন্তু নিয়ে আমি মনে করি অনেক বিদগ্ধ জন তারা এটি নিয়ে আলোচনা করেছেন, তারা অনেক চিন্তা ভাবনা করে এটি সিদ্ধান্ত মানে নিয়েছেন, ওনারা কিন্তু মিনিট সেকেন্ড হিসাবে হিসাব করেছেন করেছেন। যে একটা লোক ভোট দিতে গেলে এত সেকেন্ড এত মিনিট কিন্তু লাগবে। ভোট কি এত মিনিট এত সেকেন্ড মানে ধরে হয়? এখন বাংলাদেশের মানুষ তো অধিকাংশ মানুষই কিন্তু এই বিষয়ে অতটা বোঝেন না। হ্যাঁ, যারা গ্রামে থাকেন। আরেকটি বিষয় কিন্তু রয়ে গিয়েছে, সেটি হচ্ছে যে আপনার ভোট আমার দিয়ে আসা। হুম।
এটি রোধ করবার জন্য সরকারের যে পদ্ধতিগত বা যে বিগত দিনে যেভাবে হয়ে আসছে সেই পদ্ধতি কিন্তু পরিবর্তন তেমন আসেনি। আচ্ছা, পোস্টাল ব্যালট যেটি হয়েছে, পোস্টাল ব্যালট আরেকটি পোস্টাল ব্যালট প্রসঙ্গ। যেটি হয়েছে, সেটি নিয়ে আপনার অবজারভেশনটা কি? আচ্ছা, পোস্টাল ব্যালটে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে, যেমন আমি এই খুলনা থেকেই আমার এই 24-25 এইরকম 24-25 ভোট ইতিমধ্যে পোস্টাল ব্যালটও হয়ে গিয়েছে। তো এই যে ভোটগুলো হয়ে গেল, পোস্টাল ব্যালটের ভোট অবশ্যই তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে তার ভোট দেওয়ার অধিকার আছে। তিনি হয়তো দেশে অবস্থান করছেন না, দেশের বাইরে অবস্থান করছেন, সেই কারণে তার ভোটটি অথবা দেখবেন অনেক ক্ষেত্রে আমি একটি প্রসঙ্গ, যেমন আমি একটি নির্বাচন কমিশনের একটি সেমিনারে আমি এই কথাটি বলেছিলাম যে যারা নির্বাচনে কাজে থাকবেন, বিগত দিনে দেখা গিয়েছে নির্বাচনের কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের ভোটটি তারা দিতে পারছেন না। এবার অবশ্য এটি সম্ভবত পোস্টাল ব্যালটের মাধ্যমে এটি সংগ্রহ করবার চেষ্টা করে, তাদের আবেদন করতে হচ্ছে আগে। হ্যাঁ, এটি এবার এই ব্যবস্থাটা হয়েছে, কিন্তু এটিও যদি এরকম হতো, আমার কাছে মনে হয় আপনি যে যে ভোট দিতে পারছে না, পোস্টাল ব্যালটে ভোট দিতে হচ্ছে, যারা কর্মজীবী হিসেবে সেখানে থাকছেন বা ডিউটিরত, তাহলে তাকে যে কেন্দ্রে ডিউটিতে রয়েছে সেই কেন্দ্রে সে কোনো না কোনো দলকে তো ভোট দিবে। না, এটি 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 একটু এটি আবার এটা একটু জটিল যদিও ব্যাপারটা। জটিল হতো, কারণ আপনার ভোটার নাম্বার রয়েছে এবং না, আপনি ওইটা তাদের জন্য একটা আইন করা যেতে পারতো কিনা, যে এরকম করে যে যে এটি করতে কেন্দ্রে। গেলে একটু কঠিন হয়ে যেত, সেই কারণে সম্ভবত সরকার এটিকে আচ্ছা, যাই সহজ হোক, এই করবার বিষয় চেষ্টা নিয়ে করেছে। সরকারের নিশ্চয়ই আমাদের হ্যাঁ। থেকে ভালো চিন্তা ভাবনা রয়েছে। হ্যাঁ, ওখানে আরো বিদগ্ধ জন রয়েছেন, তারা বুঝে ডিসিশন নিচ্ছে। আমরা একটু আমাদের প্রসঙ্গে আছি, আমরা খুলনায় থাকি, খুলনা 2 আসনে। তো খুলনা 2 আসনে আমাদের দুজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর বিএনপি এবং জামায়াত। তো এই দুজন প্রার্থীর মধ্যে তাদের যে ইশতেহার ঘোষণা হয়েছে, হ্যাঁ, সেই ইশতেহারগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন, জানেন। তো দুজন প্রার্থীর ইশতেহারের মধ্যে আমাদের খুলনার এই আঞ্চলিক উন্নয়নের ব্যাপারটা কীরকমভাবে এসেছে আপনি যদি একটু বলেন। ধন্যবাদ। দুজন প্রার্থী কিন্তু খুলনার পরিচিত মুখ এবং লক্ষ্য করবেন যে দুজনেই কিন্তু আইনজীবী, আইনবিদ হিসেবে তাদের আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধা রয়েছে এবং সেই অনুযায়ী তারা সম্ভবত খুব বিচক্ষণতার সাথেই তাদের প্রচারণাগুলো চালিয়ে গিয়েছেন। ইস্তিহারে কি আছে বা কার আছে ইস্তিহারে আমি কি করতে পারবো, যার দলীয় ম্যানিফেস্টো অনুযায়ী তারা তাদের ইস্তিহারকে তৈরি করবার চেষ্টা করছেন। কিন্তু খুলনার নাগরিক হিসেবে আমাদের যে চাওয়াটি রয়েছে সেই চাওয়াটি কতটা তারা পূরণ করতে পারবেন সেটি দেখার বিষয় রয়েছে। না, এটিতে আমি একটি কথা আপনাদেরকে বলে দিতে চাই, সবাই হয়তো এটি বলবেন। শিল্পনগরী খুলনা সকল প্রার্থী বলছেন 2 না, শুধু আমি বলবো যে খুলনা 6টি আসনের ভিতরে 2 এবং 3 খুলনা মহানগর অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মহানগরকে কভার করে, যেহেতু মহানগরকে কভার করে এবং এটি দেখবেন যে খুলনা শিল্পনগরী বলা হচ্ছে 3 নম্বর আসন থেকে শুরু করে 3 নম্বর আসনে সেই শিল্পনগরী হিসেবে খ্যাত। তো সেখানে আমরা বলছি যে শিল্পনগরীকে পুনরুজ্জীবিত করব, শিল্প কলকারখানাগুলোকে আবার চালু করব। আমার একটি প্রশ্ন, 54 বছরে কেন চালু হলো না? আবার 54 বছরের মধ্যবর্তী সময়ে কেন এই কলকারখানাগুলো বন্ধ হয়ে গেল? কাদের ইশারায়? সেই নিউজপ্রিন্ট মিল কেন বন্ধ হলো? বাংলাদেশে নিউজপ্রিন্ট মিলের মতো এত প্রখ্যাত একটি মিল, কাগজের মিল, কাদের ইশারায় বন্ধ হলো? সেগুলো কিন্তু কোনো না, সরকার তুমি এই বিষয় হয়ে গেছে কি, যে ওই যে বললাম যে আমাদের দুর্নীতি একটা বড় ব্যাপার এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই এখানে ব্যক্তি পর্যায়ের দুর্নীতি, ওই মিলের যারা কর্মচারী তাদের দুর্নীতি আছে, কর্মকর্তাদের দুর্নীতি আছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতি আছে। সঠিক, আমি আপনার সাথে একমত। এই যে দুর্নীতি, এই দুর্নীতির কারণে আমি আমার দেশ থেকে আমার শিল্পকে হারাচ্ছি। এই দিকটিকে যারা ইস্তেহারে, এই জন্য এই কথাটি বলছি, যারা ইস্তেহারে নিয়ে আসবেন এবং সেই অনুপাতে তারা কাজ করবেন, তাহলে সঠিক প্রার্থী হিসেবে ভোটাররা বেছে নিতে পারবেন। তুমি একটা বিষয় হয়েছে কি, দেখেন আমি আপনাকে যেভাবে প্রশ্নটা করলাম, আমরা এখন স্পষ্টভাবে আমরা কিন্তু আসলে কথা বলতে গেলেও আমরা চিন্তা করতে হয় যে কি বলবো, তাই না? তো এই জায়গা থেকে বাংলাদেশের 24-এর গণ আন্দোলন যেটা হয়েছিল, ছাত্র জনতার আন্দোলন,
সেখান থেকে কিন্তু বের হয়ে আসার প্রত্যাশায় কিন্তু এটি হয়েছিল। আমরা এখন মুক্তভাবে এই কথাগুলো বলতে চাই হ্যাঁ। যে আমি এটি চাই, এটি এটা করতে একটা হবে। প্রক্রিয়া তৈরি হয়েছিল, ক্ষেত্র হ্যাঁ, তৈরি হয়েছিল। হ্যাঁ। আমরাও কিন্তু এনামুল সাহেব, আপনি একজন সাংস্কৃতিক কর্মী এবং খুলনা শহরে সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনার একটি সুনাম রয়েছে, খ্যাতি রয়েছে। আপনি দেখেন খুলনায় টেলিভিশন কেন্দ্রের যে বিষয়টি ছিল, মুখ্য বিষয়, এইটি কারো ইস্তেহারে তেমন উল্লেখযোগ্যভাবে আসেনি। এটি কিন্তু আমরা লক্ষ্য করছি, ভোটাররা কিন্তু লক্ষ্য করছে, সাংস্কৃতিক কর্মী যারা তারা কিন্তু গভীরভাবে লক্ষ্য করছে, এবং আমরা আশা করেছিলাম যে খুলনায় টেলিভিশন কেন্দ্রটি নেই এবং এটির বিষয়ে তাদের ইস্তেহারে সুস্পষ্ট ব্যাখ্যা থাকা এই উচিত ছিল। এই টেলিভিশন কেন্দ্র কিন্তু শুধুমাত্র যে সাংস্কৃতিক কর্মীদের জন্য তা না, খুলনাবাসীর জন্য। খুলনাবাসী টিভি কেন্দ্রে কি হয় না, সেখানে নিউজ হচ্ছে, তাই না? সেখানে শিল্প বাণিজ্য নিয়ে অনুষ্ঠান হচ্ছে, সেখানে খেলাধুলা নিয়ে অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনার শিক্ষা নিয়ে অনুষ্ঠান হচ্ছে, সংস্কৃতি হচ্ছে, নাটক হচ্ছে, সব কিছু চলছে। আরও একটি বিষয়, শুধু টেলিভিশন কেন্দ্র নয়, আপনি দেখেন 5ই আগস্টের যে খুলনা বেতারকে ধ্বংস করে দেওয়া হলো, আর্কাইভগুলো টোটালি ধ্বংস হলো, এটির ব্যাপারে আজ 1.5 বছরের মধ্যে খুলনার রাজনীতিবিদরা কতটা সোচ্চার ছিলেন? একদম না, আমরা একদম না। আসলে তাহলে এই জায়গাটা এই কিন্তু বিষয়গুলো আমরা লক্ষ্য আশা করছি। করেছিলাম, ইশতেহারে এই বিষয়গুলো আসবে। আমরাও কিন্তু, আমরা ভোটার যারা, আমি ভোটার, আপনি ভোটার, আমাদের মতো যারা সাংস্কৃতিক সেবী ছিলাম, সংস্কৃতিকে পছন্দ করি এবং যারা মাঠে ময়দানে আমরা কাজ করেছি, তারা কিন্তু এই ইস্তেহারে এইগুলো আছে কি নেই, এগুলো কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ, আমাদের মতো ভোটাররা কিন্তু লক্ষ্য করছে। তুহিন ভাই, আপনি কিন্তু, আমি যে কথাটি বললেন, আপনিও খুলনার সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত প্রথিতযশা একজন কর্মী এবং শিল্পী। তো আপনি এই যে দুজন প্রার্থীর কথা বলা হচ্ছে বা আরও যারা প্রার্থী রয়েছে, কারো ইশতেহারের মধ্যে কি শিল্প সাহিত্য সংস্কৃতি এই বিষয়গুলো মানে সেরকম উল্লেখযোগ্য কোনো কিছু নেই, উল্লেখযোগ্য কিছু নেই, এটি এটি দৃশ্যমান। মানে আসলে হয় কি, সংস্কৃতিটাকে মানে আমরা কেন জানি মনে করি যে এটি আসলে অপ্রাসঙ্গিক, কিন্তু এটি কিন্তু আপনার জাতির পরিচয় বহন করে। পরিচয় বহন করে, এটাকে জাতিকে আপনাকে অনেক মানতে দূর হবে, নিয়ে বুঝতে যায়, হবে। অনেক দূর নিয়ে যায়। হ্যাঁ, এটা তো আপনি শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলেন, আর জাতির পরিচয় হচ্ছে আপনার সংস্কৃতি। দেখুন, আমরা টক শোতে যেমন কথাগুলো বলেছিলাম নাগরিক ভাবনাতে, নাগরিক ফোরামের পক্ষ থেকে, যে খুলনায় যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে, যোগ্য নেতৃত্বের অভাবও রয়েছে। আমরা খুলনাবাসী চাই যোগ্য নেতৃত্বের কাছে আগামী খুলনাকে তুলে দিতে। তুহিন ভাই, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমি আসলে। শেষের দিকে আর একটি কথা বলেই আমি আপনার সাথে চলে যাব। যেমন খুলনা বিমানবন্দরের কথা বলা আছে, হ্যাঁ, yes. খুলনা বিমানবন্দরটি আমরা এখনো পর্যন্ত পাইনি। না, আমাদের না। চাহিদা এটি আমরা মনে করি দুর্বল নেতৃত্বের কারণে আমরা খুলনা বিমানবন্দর খুলনায় আনতে পারিনি। মোংলা বন্দরের যে আধুনিকায়নের যে বিষয়টি রয়েছে, মোংলা বন্দরের আধুনিকায়ন কিন্তু আমরা করতে পারিনি। এই কারণটি কি? খুলনায় যোগ্য নেতৃত্ব না থাকার ফলে এই দিক থেকে খুলনাবাসী পিছিয়ে রয়েছে। আমরা চাই আগামী দিনে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে খুলনাবাসীর এই প্রত্যাশাগুলো পূরণ হবে। অনেক ধন্যবাদ তুহিন ভাই। আসলে আমাদের হাতে সময় নেই একেবারেই। আমাদের যে বিষয়টি বলছি, যে আমাদের অনেক প্রত্যাশা। হ্যাঁ, আমরা স্বাধীন হয়েছি 54 বছর হলো, কিন্তু এই আমাদের 2026 সালেও এসেও যদি শুধু প্রত্যাশার মধ্যেই থেকে যায়, তাহলে সেটা বোধহয় অবিচার হবে আমাদের নিজেদের প্রতি, মানুষের প্রতি, বাংলাদেশের প্রতি, এই মাটির প্রতি। তো এইখান থেকে আসলে আমাদের প্রত্যাশার জায়গা থেকে যারা নেতৃত্বে আসবেন, যারা আগামী দিনের দেশের দায়িত্ব নেবেন, তারা যেন অন্তত অতীত থেকে শিক্ষা নিয়ে বা সঠিক বাংলাদেশ, একটি উন্নত স্বপ্নের বাংলাদেশ, সেই জায়গায় নিয়ে যেতে পারেন। এটি আমাদের প্রত্যাশা। এটি আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে। দেখুন, আমি সর্বশেষ কথা বলে যাই, যদি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ এইগুলোকে যদি আপনি বন্ধ না করতে পারেন, আগামীতে আবারও জুলাই আসবার সম্ভাবনা। হ্যাঁ, আপনি আর এটি করতে গেলে আপনাকে সংস্কৃতি সামনে আনতে হবে, সংস্কৃতি সামনে আনতে হবে। আপনার বাচ্চাদেরকে মাদকমুক্ত দেশ গড়তে হবে, মাদকমুক্ত আপনার শহর গড়তে হবে। এটি আপনার অবশ্যই ইস্তেহার যদি নাও থাকে, আপনাকে এটিকে কন্ট্রোল করতে হবে। আপনি শিশু থেকে বাচ্চার প্রতি যদি সাংস্কৃতিক মেধা ঢোকাতে না পারেন, তার মধ্যে যদি সৃজনশীল মানসিকতা না ঢোকাতে পারেন, তাহলে কিন্তু আসলে বিপদ। তাহলে এই সমস্যাগুলো তৈরি হবে, এগুলো থাকবে, সমাজ থেকে দূর করা সম্ভব হবে না। আপনি সংস্কৃতি মনা যদি করতে পারেন, শিক্ষার প্রতি আগ্রহ করে তুলতে পারেন, তাহলে সন্ত্রাসও দূরীভূত হবে, মাদক কমে আসবে, নির্মূল হবে বলে আমি মনে করি না, কমে আসবে হয়তো, আশা করছি।
তো এই জায়গাগুলো থেকেই আমরা বেরিয়ে আসবার চেষ্টা করব। অনেক ধন্যবাদ তুহিন ভাই। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলেছি। আমরা চেষ্টা করেছি মৌলিক জায়গাগুলো তুলে ধরবার আসলে একেবারেই। তো এই জায়গা থেকে আর আমাদের অনেক কথা ছিল। আমরা নির্বাচন হয়ে গেলে নাগরিক ফোরাম আমরা আবার বসবো, আবার কেটিভি এ বিষয় নিয়ে আলোচনা করবে। আমাদের যারা নেতৃবৃন্দ থাকবে তাদের সঙ্গে বিষয় নিয়ে আমরা বসবো, কথা বলবো। প্রিয় দর্শক, আজ আসলে আর কথা বাড়াতে চাই না, আমরা আজ এখানে শেষ করতে যাচ্ছি। একটি সুন্দর উন্নয়ন মানে উন্নত বাংলাদেশ, উন্নত বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমরা আহ, একেবারেই আহ, সুন্দর একটি উন্নত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবে, সেই সঠিক যোগ্য নেতৃত্বে আছে বাংলাদেশ তুলে দিতে চাই। আমরা সেখানে যেতে যাচ্ছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের মতো এখান থেকে বিদায় দিচ্ছি। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। কেটিভিকে অসংখ্য ধন্যবাদ।